বাংলাদেশের বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবার জন্য আজকে আমার অতিথি আমার সামনে বসা আছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই যে গতকাল বিকেলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে সিদ্ধান্তটি তিনি আগের দিনে মন্ত্রিসভায় জানিয়েছিলেন যে আরিয়াল বিলে বিমানবন্দর হবে না নতুন, এবং এই প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন যে বিরোধী দলীয় নেতার দাবি মেনে এখন নতুন বিমানবন্দর হবে পদ্মার দক্ষিণ পারে। এবং তিনি বলছেন যে পরিকল্পিতভাবে আরিয়াল বিলে রক্তপাত ঘটানো হয়েছে, পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, সেগুলো পরিকল্পিতভাবে হয়েছে। তো ওনার এই গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং যেখানে উনি এই বিষয়টি বলবার জন্য প্রেস ব্রিফিং করলেন, ওনার এই বক্তব্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? আমি প্রথমে একটু স্বস্তি প্রকাশ করতে চাই যে এই রকম একটি বিষয়ের এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার থেকে আমরা বোধহয় একটু স্বস্তিদায়ক অবস্থানে যাচ্ছি, এবং এই পরিস্থিতিটা সৃষ্টি করার জন্য প্রধানমন্ত্রী যেই বক্তব্য দিয়েছেন, যে পদক্ষেপ নিয়েছেন, আমি তাকে স্বাগত জানাতে চাই। কারণ এটার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবেশের ভিতরে নিজের সিদ্ধান্তকে নিজের পুনর্বিবেচনা করার ক্ষমতা রাখাটা, এটা এক ধরনের রাজনৈতিক সাহসিকতার প্রয়োজন করে, এবং আমরা প্রতিনিয়ত রাজনীতিবিদদের কাছে এইরকম সাহসিকতাই আশা করব। তো আমি ওনাকে অবশ্যই অভিনন্দন জানাবো, এবং এই পরিস্থিতিটিকে এখন নতুনভাবে পর্যালোচনা করার বোধহয় সুযোগও রয়েছে। আর এই সম্পর্কিত যে অভিজ্ঞতাটা হলো, আমি মনে করি এই অভিজ্ঞতাটা সামগ্রিক একটা মূল্যায়ন হওয়া উচিত। এই মূল্যায়নটা আমরা যারা বাইরে থেকে এই জিনিসটাকে দেখি তারা তো করবই। আমার মনে হয় সরকার, বিশেষ করে প্রশাসন, ওনাদের এই জিনিসটাকে কিন্তু একটু বস্তুনিষ্ঠভাবে নৈর্ব্যক্তিক চিন্তা থেকে ওনাদের এটাকে দেখা দরকার এই কারণে যে একটি সিদ্ধান্ত মাত্র কয়েক সপ্তাহের ভিতরে, সিদ্ধান্ত বা একটি ধারণাকে একটি প্রকল্প রূপান্তর করে সেটার জন্য জায়গা নির্বাচন করে এবং সেখানে আবার গণরোষ সৃষ্টি করে এটাকে ফিরে আসলো। এই যে খুব দ্রুত একটা ঘটনা ঘটে গেল, এটা কেন হলো? এটা একটা সিদ্ধান্ত যেটা এখন মনে হচ্ছে একটু অবিবেচনা প্রসূত ছিল। তাহলে একটা প্রথম যে প্রশ্নটি উঠবে যে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের যে দিক নির্দেশনা আমরা পাই তার সাথে এরকম একটি বিমানবন্দরের সংযোগটা কি? দ্বিতীয় হলো, যদি আমরা দেখি এটার প্রাসঙ্গিকতা আছে, তাহলে সেটার অবয়বটা কি হবে, সেটার প্রতিষ্ঠাটা কোথায় ঘটবে, সেটার আয়তন কি হবে, এটা নিয়ে একটা আলোচনার বিষয় আছে। তারপর অর্থায়ন, বাস্তবায়ন, এগুলি তো আছে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন, ইতিমধ্যে আমরা সবাই জানি যে, আমি ধারণাটা নিয়ে বিতর্ক করছি না, ধারণাটা নিয়ে আলগা আলোচনা হতে পারে, কিন্তু এটাও ঠিক যে এই ধারণাটা খুবই একটি প্রাগ্রসর ধারণা, একটি আধুনিক ধারণা, কিন্তু এটার কোনো যাচাই বাছাই করার বা এটার যে মূল্যায়ন করার বা প্রাক সম্ভাব্যতা যেটা আমরা বলি, প্রি ফিজিবিলিটি, সেই প্রাক সম্ভাব্যতাটা কিন্তু নাই। মানে আধুনিক ধারণা বলছেন কোনটি? বিমানবন্দর করাটি আধুনিক ধারণা বলছি বাংলাদেশকে বিশ্বায়নের ভিতরে অন্তর্ভুক্ত করার জন্য যোগাযোগ ব্যবস্থা, যেমন করে আমরা এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থায় ভারত, নেপাল, ভুটানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি, ঠিক একই রকমভাবে বিমানের মাধ্যমেও আমাদের আরও বৃহত্তর পরিসরে যুক্ত হওয়ার সুযোগ আছে, এবং আমি এটাকে বিশ্বাস করি এটা প্রয়োজন। কিন্তু তার অর্থ নতুন বিমানবন্দর কিনা সেটা ভিন্ন বিষয়। কিন্তু সেহেতু সেই ক্ষেত্রে বিমান যোগাযোগের ফলে আমাদের কি ধরনের যাত্রী যাতায়াত করবে আজ থেকে 20-25 বছর পরে, এবং কি ধরনের আমাদের পণ্য আদান প্রদান হবে, এবং নিজের পণ্য এবং অন্যের পণ্য আমরা বহন করতে পারবো, সেটার কোনো প্রাক্কলন যেটা আমরা বলি, যেটা অনুমিতি, সেটা আমরা কিন্তু জানি না, আমার জানা নেই। আমরা আন্দাজ করি অনেক বাড়বে, কিন্তু কত বাড়বে, তার জন্য কত জাহাজ দরকার করবে, সেই জাহাজের পরিসর কি হবে, সেটার জন্য কত জমি দরকার, এটার সম্বন্ধে আমার ধারণা নেই, আমি শুনি নাই কোথাও এ পর্যন্ত কারোর কাছে। যেটা আছে আমরা সবাই মনে করি একটা আধুনিক ধারণা, সেটাকে নিয়ে আমরা এগোচ্ছি। দ্বিতীয় যে বিষয়টি হলো যে এইটা যদি ধারণাটা হয়, তাহলে জমি কোথায় এটা নির্দিষ্ট হবে, এটা কিন্তু অনেক পরের বিষয়।
এটা হবে যে এই আর বিমান এটা কিন্তু শুধু বিমানবন্দরের জন্য না, বিমানবন্দর এবং একটি সিটি করার কথা, একটি নগর সেখানে করার নগর কথা। তো করার কথা, নগরটা তো বিমানবন্দরের অনুষঙ্গ হিসেবে অনুষঙ্গ এসেছে, হিসেবে এসেছে। অনুষঙ্গ হিসেবে এসেছে। তো জিনিসটা হলো যে তখন আমাদের এটাকে মূল্যায়ন করে করতে হবে কারিগরি ব্যবস্থা, এটাতে এটার ওই যে যেটা বললাম এটার অবয়ব কি হবে তখন নির্দিষ্ট, সেই অবয়বের সাথে সামঞ্জস্যপূর্ণ জায়গা ঠিক হবে। জায়গা ঠিক করে অবয়ব ঠিক হয় না কিন্তু। তো এই প্রক্রিয়াটা করতে হলে সবচেয়ে বড়, তারপরেও যদি আমি জায়গা ঠিক করি, তো আধুনিক কালে যে কোনো পরিকল্পনা আমরা বলি জনসম্পৃক্তি ব্যতিরেকে কোনো পরিকল্পনা করা যায় না। বাংলাদেশের অভিজ্ঞতা এখানে প্রচুর। আমরা এর আগে বড় পুকুরিয়া পেয়েছি, কানসার্ট পেয়েছি, সাম্প্রতিককালে রূপগঞ্জ পেয়েছি। সেহেতু স্থানীয় মানুষের সাথে আলাপ আলোচনা ব্যতিরেকে, এমনকি স্থানীয় সংসদ সদস্যদের সাথে গভীর ঘনিষ্ঠ আলোচনা ব্যতিরেকে এরকম একটি সিদ্ধান্তটা খুবই আশ্চর্যজনক লেগেছে আমার কাছে। মানে জনমানুষের দল এইরকম একটা সিদ্ধান্ত করবে, কিন্তু স্থানীয় সংসদ সদস্যরা তো চাইছিলেন, স্থানীয় সংসদ এবং কেউ কেউ সদস্য সরকারের দিক থেকে বলছেন যে যেমন আরএল বিলের মানুষ এক পক্ষ যারা বিক্ষোভ করেছেন তারা বলছেন জান দেব জমি দেব না, আবার জান দেব বিমানবন্দর করতে হবে, না, এরকম issue এরকম হলো একটি যে পক্ষ ছিল বলে ওনারা যখন সরকারের দিক থেকে কথা দাবি। বলেন জি। এটা জনগণের পক্ষ থেকে বলছেন নাকি রাজনৈতিকভাবে আদিষ্ট হয়ে বলছেন এটা তো আমি জানি না। যেহেতু আমি তো জানি না যে উনি বড় বড় জনসভা করে মতামত নিয়েছেন কিনা, বা কোনো কোনো গোষ্ঠীর সাথে আলোচনা করে উনি একটা মতামত গঠন করেছেন কিনা। কারণ ওই প্রক্রিয়ার ভিতর দিয়ে গেলে মানুষের ভিতরে তো সংশয় থাকার কথা না। তাহলে তো মানুষের ভিতরে বিভিন্ন ধরনের দ্বিধা বা অপতথ্যের প্রচার হতে পারে। এখন আমরা বলছি অপতথ্যের মাধ্যমে তাদের উত্তেজিত করা হয়েছে। তো অপতথ্যের সুযোগ যখনই থাকে যখন তথ্যের অভাব থাকে, এবং এই উপর থেকে নিচে এটা 80-র দশকের ধারণা, 90-র দশকের ধারণা, এই এই দশকে এই শতকে এই জিনিস করা কোনো দেশেই সম্ভব হয়ে ওঠে না, বিশেষ করে যেখানে জমির ব্যবহারের প্রশ্ন ওঠে। আমাদের প্রতিবেশী দেশে ওই সাম্প্রতিককালে এই অভিজ্ঞতা আমাদের হয়েছে। সিঙ্গুরের ঘটনা আপনারা জানেন, যেখান থেকে টাটার ফ্যাক্টরিও চলে যেতে হয়েছে। তো এই সিদ্ধান্তগুলো যদি ঠিকভাবে না নেওয়া হয় একটা ভালো কাজও কিন্তু ভেস্তে যেতে পারে। আমার দুঃখটা হলো এরকম, যদি আমি মনে করি বিমানবন্দরটাই যুক্তিযুক্ত, কিন্তু যেভাবে এটা করা হলো এটাতে তো এটা এটা এক ধরনের পরাজয় হয়ে গেল, ধারণাটাকেই ক্ষতি করে ফেলা হলো। আমার এইখানেই প্রশ্ন যে মানে এটি করতে গিয়ে এখন সবাই বলছেন বিমানবন্দরের এই প্রয়োজনীয়তা দরকার নেই, নেই। কি তাহলে দরকার দেখেন আছে? কিরকম হলো এই ঘটনাটা। আলোচনাগুলো এই আলোচনাটা আলোচনা হলো না, কয়েক সপ্তাহের ভিতরে একেবারে রক্ত দেওয়ার পর্যায়ে চলে গেল দুই পক্ষ থেকে। এটা তো কিরকম ঘটনা? উন্নয়নের কাজের জন্য দুই পক্ষেরও কেন রক্ত দিতে এখন হবে? এই আর রক্ত দেওয়ার সূত্র ধরে তো আরেকটি কাজ হয়েছে যে একটি মামলা হয়েছে, সেই মামলায় বিরোধী দলীয় নেত্রীকে আসামি করা হয়েছে, এবং তার ফলে আবার আগামী সোমবারে সকাল সন্ধ্যা বিরোধী দল হরতাল মানে ডেকেছে। আমি তো এটা তো খুবই একটু বিস্মিত এবং এক ধরনের বিভ্রান্ত হয়ে গেছি। প্রথম কথা হলো যে বিরোধী দলের নেত্রী ওইখানে এই মামলার সাথে কিভাবে যুক্ত হলেন আমি জানি না। কারণ হলো উনি তো ওখানে নিজে শারীরিকভাবে উপস্থিত ছিলেন না। অনেকে হয়তো বলবেন যে উনি পরিকল্পনা করেছেন, উস্কানি দিয়েছেন ইত্যাদি। অপরদিকে আমি আজকে দেখেছি পত্রিকায়, একটি পত্রিকাতে দেখেছি যে স্থানীয় যারা মামলা করেছেন তাদের ব্যাপারে দলীয়ভাবে উপর মহল এটাতে আবার অসন্তুষ্ট হয়েছেন। এখন মামলা হয়েছে কি হয়নি এটা নিয়ে আজকে পত্রিকায়, গতকালের পত্রিকায় এটা বিভিন্ন জিনিস এসছে, কিন্তু এদিকে তো হরতাল হয়ে গেছে। এখন হরতালকে আমাদের খেলার দিকে যাচ্ছি, বিভিন্ন কাজকর্ম চলছে, আমাদের নিজেরই প্রতিষ্ঠানের 10 রকমের প্রোগ্রাম চলছে, কনভোকেশন ছিল সেদিন আমি যতদূর জানি ব্র্যাক ইউনিভার্সিটির। এইগুলি এখন কত রকমের সমস্যার ভিতরে জিনিসটা চলে গেল, এবং হরতাল তো কেউই পছন্দ করে না, কিন্তু এটা একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো আমার যেটা সাধারণভাবে এটা থেকে কি শিক্ষা নিব আমরা এই পুরো জিনিসটা থেকে আমার শিক্ষা যেটা হবে, বড় শিক্ষা, সেটা হলো যে বাংলাদেশে যে কোনো উন্নয়ন নীতি যেটা মানুষের সাথে সম্পর্কিত, সেটা মানুষের সাথে আলাপ আলোচনা ব্যতিরেকে এটা করতে গেলে এটা কোনো কার্যকর হয় না। দ্বিতীয়ত হলো সেই উন্নয়ন নীতি যেহেতু একটি সরকারের বিষয় না, কারণ এই প্রকল্পটি এক সরকারের না, এই প্রকল্পটি করতে হলে একাধিক সরকারের সময়কাল দিয়ে যাবে, সেখানে এই রাজনৈতিক দল ক্ষমতায় থাকতেও পারে, নাও থাকতে পারে। সেহেতু এটার যে ওনারশিপ আমরা যেটা বলি, এটাকে যে কেউ গ্রহণ করবে, এটাকে মেনে নিবে, তাহলে সেটা মেনে নেওয়ার জন্য একটা বিস্তৃত ভিত্তিতে এটার ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে সবাইকে, প্রয়োজনে বিরোধী দলকেও করতে হবে। নহলে তো এই এখন আমি লক্ষ্য করলাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি বিরোধী দলীয় নেত্রীর কথা মেনে নিয়ে বললাম, এটা অত্যন্ত একটা সূক্ষ্ম রাজনীতিবিদের বক্তব্যের ভিতরে আসলো। তো এই কথাটাকে আরো কার্যকর করতে হলে আলোচনার ভিতর যেতে হবে, যাতে সকলে এটার ভিতরে সম্পৃক্ত হয়। এইটার আরেকটা বড় শিক্ষা হলো যে আমলা নির্ভর যদি আমরা উন্নয়ন পরিকল্পনা করতে চাই, যেটার ভিতরে রাজনীতিবিদরাও নিজেদের স্থানীয়ভাবে সম্পৃক্ত না থাকেন, তাহলে এটা কোনো সময় কার্যকর হয় না। এটা হলো আরেকটা তার প্রকাশ আর কি সেই ক্ষেত্রে। তো আমরা আশা করব যে বাংলাদেশের যে কোনো
অগ্রাধিকারগুলো যে বাস্তবায়ন হবে এখন এই প্রশ্নটি আমি করতে চাইছি যে সেখানে সরকার মানুষের সরকার তো তার সম্পৃক্তি 2 বছর ইতিমধ্যেই পূরণ করেছে। আপনি কি মনে করছেন কিনা যে যে সরকার তার অগ্রাধিকারগুলো নির্ধারণ এখনো পর্যন্ত করতে পেরেছে, যে কোনটি তার করা উচিত বা কোনটি করতে হবে, না যেটি সরকারের জন্য, সরকারি দলের জন্য মঙ্গল হবে এবং দেশের জন্য মঙ্গল না হবে? সরকারের অগ্রাধিকার তো অনেক ক্ষেত্রেই তার নির্বাচনী ইস্তেহার দ্বারা নিরূপিত হয়েছে এবং ওইখানে আছে। এখন সেই অগ্রাধিকারগুলো বাস্তবায়ন করা ধাপে ধাপে। এখন যেই জিনিসটা আমি আপনার সাথে যেমন বিমানবন্দরের প্রসঙ্গটি যেভাবে এসছে ইশতেহারে কিন্তু না সেটা ছিল না, সেইভাবে ছিল না। সুনির্দিষ্টভাবে ছিল না, তো এটার অন্যান্য ভাবে আমরা এটাকে অবশ্য ব্যাখ্যা করার সুযোগ আছে। এখন সরকারের অগ্রাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বড় যে বিষয়টি আসবে সেটা হলো যে একটা তো বড় বিষয় ছিল মন্দার মোকাবেলা করা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, এটা একটা বড় বিষয় ছিল। জ্বালানি আরেকটা বড় বিষয় ছিল, দুর্নীতি প্রতিরোধ একটি বড় বিষয় ছিল, সুশাসন প্রতিষ্ঠা। যে প্রথম যে 5টি অগ্রাধিকার আছে নির্বাচনী ইস্তারের ভিতরে, এগুলি বড় বড় বিষয়ের ভিতরে, এগুলির ভিতরে ছিল। এইগুলির কিছু কিছু ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে মন্দা মোকাবেলা একরকমভাবে হয়েছে, কিন্তু আপনি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির ভিতরে আছে, সেটা সরকারের দায়িত্ব কতখানি, আন্তর্জাতিক পরিস্থিতি কতখানি আলোচনা হতে পারে। কিন্তু আপনি যদি দেখেন এটার সাথে জ্বালানি পরিস্থিতি হয়তো উদ্যোগ অনেক হয়েছে, এখনো দৃশ্যমান কোনো কিছু নাই। একই রকম ভাবে যদি আপনি দেখেন যে দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে সাম্প্রতিককালে বিতর্ক চলছে যে সরকারি কর্মচারীদের কিভাবে রেহাই দেওয়া হচ্ছে কিনা, দুর্নীতি দমন কমিশনের আইনের সংশোধনের বিষয়টি রয়েছে। আর সবচেয়ে যে জায়গাটা বড়ভাবে আসবে সেটা হলো সুশাসনের বিষয়টি। তো এই জায়গাগুলো আসবে। আমি আপনাকে এই প্রেক্ষিতে, অগ্রাধিকারের প্রেক্ষিতে সাম্প্রতিক আরেকটি অভিজ্ঞতার দিকে দৃষ্টি নিতে চাইব, সেটা হলো প্রেসিডেন্ট ওবামার অভিজ্ঞতা। আমি বলি অনেক সময় সেটা হলো প্রেসিডেন্ট ওবামার নির্বাচনী অভিজ্ঞতা বাংলাদেশে তার প্রাসঙ্গিকতা কি। আপনি প্রেসিডেন্ট ওবামার অভিজ্ঞতা, নির্বাচনী অভিজ্ঞতাটা দেখবেন যে প্রেসিডেন্ট ওবামা এবং বর্তমান সরকার প্রায় খুব কাছাকাছি সময়ে কিন্তু ক্ষমতায় এসেছে এবং পরিবর্তনের স্লোগান এবং দিয়ে, পরিবর্তনের একটি আহ্বান দিয়ে, এবং যেটা মানুষকে আকর্ষণ করেছে। অর্থাৎ মানুষের মনে পরিবর্তনের একটি তীব্র আকাঙ্ক্ষা আছে। এইটি পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানুষ থাকতে চায় না। মানুষ তার জীবনমানের উন্নতি চায়, মানুষ তার সামগ্রিকভাবে একটি সম্মানজনক পরিস্থিতির ভিতরে দেশটাকে নিয়ে যেতে চায়। তাদের দেশও চায়, আমাদের দেশেও চেয়েছে। কিন্তু দেখুন, প্রেসিডেন্ট ওবামা তার অগ্রাধিকার যখন নিরূপণ করেন তখন বিশ্বমন্দা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর তিনি সবচেয়ে বড় কাজ হিসেবে নিজের হাতে তুলে নিয়েছেন তার স্বাস্থ্য খাতের সংস্কার। এখন স্বাস্থ্য খাতের সংস্কার উনি করেছেন শেষ পর্যন্ত ঠিকই, যদিও এটাকে খুব নিচু একটি সাধারণভাবে করতে হয়েছে। যতখানি উচ্চাশা ছিল সেই উচ্চাশা করতে পারেন। অর্থাৎ উনি এমন একটা করলেন যেটাতে যারা চেয়েছিল তাদেরও খুশি হয়নি, আর এটা খুব দ্রুত সুফল দিবে না, এটা আর একটু সময় নিয়ে দিবে। এই সময়কালে মানুষ 10% বেকার হয়ে গেল। ব্যাংকগুলিকে উনি পয়সা দিয়ে বাঁচালেন, কিন্তু গরিব মানুষ, সাধারণ মধ্যবিত্ত কিন্তু সেই সুফলটা সেরকমভাবে পেল না। অর্থাৎ খুব দেখা গেল 1.5-2 বছরের মাথাতেই যে যেই মানুষগুলো ওনাদের ভোট দিয়েছিল তীব্র আকাঙ্ক্ষা থেকে পরিবর্তনের, 1.5-2 বছরের মাথায় সে কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন না দেখে সে কিন্তু মুখ ঘুরিয়ে নিল। এবং মুখ ঘুরিয়ে নিল কীরকম ভাবে দেখুন, একটা রক্ষণশীল সুশীল সমাজ, টি পার্টি, তারা এইটাকে ব্যবহার করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তকে ঘুরিয়ে নিয়ে গেল, যারা ডেমোক্র্যাট দলের স্থায়ী নিচে থাকে। তো আমার কাছে যেটা আশঙ্কা, বর্তমান সরকারের অগ্রাধিকার নিরূপণ এবং করার, সরকারের কিন্তু সক্ষমতা আমাদের মতো দেশে খুব সীমিত। এর প্রশাসনিক ক্ষমতা, এর নীতি প্রণয়ন, নীতি বাস্তবায়নের ক্ষমতা, সম্পদ আহরণের ক্ষমতা, এবং এর ভিতরে দক্ষতা দিয়ে এগুলোকে বাস্তবায়ন করার বিষয় তো রয়েছে। তো এই সক্ষমতাটা সরকার কোথায় ব্যবহার করবেন সবচেয়ে বেশি? সরকারের ঐতিহাসিক কিছু দায় আছে, সেই ঐতিহাসিক দায়গুলো গুরুত্বপূর্ণ। অনেক অন্যায় অবিচার ইতিহাসের ভিতরে আমাদের বাংলাদেশে হয়েছে, হত্যা হয়েছে, পর্যন্ত হত্যার চেষ্টাও হয়েছে। এখন এগুলি ঠিক করা দরকার, কিন্তু আমাদের সর্বদা মনে রাখতে হবে এটা ইতিহাস। মানুষ প্রতিনিয়ত বর্তমানে জীবনযাপন করে, সে ভবিষ্যতে নিশ্চয়তা চায়। সে যখন এটা চায়, যেমন করে ওবামার সময়
স্বাস্থ্য খাতের সংস্কার সে চেয়েছে, সে একই রকমভাবে সেই মানুষ কিন্তু তার দৈনন্দিন মজুরিটাও চেয়েছে। তো একটার বদলে কিন্তু আরেকটা হয় তো না। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে আপনি বাংলাদেশের স্থানীয় সরকারের নির্বাচন কিংবা দুটো উপনির্বাচনের মধ্য দিয়ে আমি আপনার অপেক্ষা করছিলাম আপনি এই প্রশ্নটা এটার সাথে কিভাবে মিলিয়ে নিয়ে আসেন। আমি সেটা বলতে চাচ্ছি আপনাকে যে মানুষের মনে সামনে যদি আপনি কোনো দৃশ্যমান পরিবর্তন প্রতিনিয়ত না দিতে পারেন, উদ্যোগের ফলাফল যদি না দিতে পারেন, তাহলে বড় ধরনের উদ্যোগের জন্য মানুষ কিন্তু অপেক্ষা করতে অত ধৈর্যশীল থাকতে পারে না। এটাই সমস্যা। রাজনীতিবিদদের এই জিনিসটা ধারণ করার ক্ষমতা নিঃসন্দেহে আমাদের মতো মানুষের চেয়ে অনেক বেশি, মানুষের মন বোঝার ক্ষেত্রে। তো আমার যেটা সরকারের বর্তমান পরিস্থিতিতে যেটা মানে চিন্তা লাগে, সেটা হলো সরকার অনেক বড় বড় কাজ করছে। ধরুন এই এয়ারপোর্টের কাজই ধরেন, এটা তো বড় একটা কাজ, কি পদ্মা ব্রিজের কাজ। কিন্তু এই মুহূর্তে যদি সে চালের দাম বা কর্মসংস্থান বা তার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যদি সে বিপন্ন বোধ করে, তাহলে কিন্তু অতগুলো বড় কাজের জন্য সে এই মুহূর্তে অপেক্ষা করে থাকতে পারবে না। এই জিনিসটা কিন্তু রাজনীতিবিদদের প্রতিনিয়ত অনুভব করতে হবে। এবং সে তার আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো তার নিজস্ব অভিজ্ঞতায় এই ফলাফলটা বোধ করতে হবে। এটা শুধু প্রচার দিয়ে হবে না, এটা তাকে প্রতিনিয়ত অভিজ্ঞতার ভিতর দিয়ে উপলব্ধি করতে হবে, হ্যাঁ পরিবর্তন হচ্ছে। যেমন শিক্ষার গুণগত মান পরিবর্তন হচ্ছে, শিক্ষায় সে বইটা পেয়েছে, এইবার বই, এইটা তার জন্য উপলব্ধির ভিতরে আছে। বড় সময় আসছে, বড় সময় যদি সত্যিই আমাদের বিদ্যুৎ ঘাটতি কম হয়, সে অভিজ্ঞতার ভিতর দিয়ে সেটা নিরূপণ করবে। সিএনজিগুলো যদি ঠিকমতো চলে, গ্যাস যদি ঠিকমতো পায়, তাহলে সে উপলব্ধি করবে যে পরিবর্তনটা হয়েছে। একই রকমভাবে স্বাস্থ্যতে যদি আমাদের ডাক্তাররা আরও বেশি উপস্থিত থাকেন, সে এটা বুঝবে। যানজট কমলে সে উপলব্ধি করবে। তো উপলব্ধির সাথে একটা যোগাযোগ এটার ভিতরে মানুষের সাথে এটা আনতে হবে। এটা প্রচার যন্ত্রের ভিতর দিয়ে হবে না। জীবনমানের উন্নয়নের প্রশ্ন বা জনজীবনের নৈমিত্তিক সমস্যার কথা আপনি বলছেন, এর সঙ্গে অর্থনৈতিক ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তো এই জায়গাটা থেকে আপনি কেমন দেখছেন? অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে না, এই বর্তমান সরকারের যে মূল মূল নীতিগুলো আছে, আমি মনে করি এগুলি খুবই সঠিক নীতি এবং সেগুলি নির্বাচনী ইশতেহারের সাথে যুক্ত আছে। এবং যে সমস্ত অগ্রাধিকারগুলোর চিন্তা করছেন, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেগুলিতে আমি নীতিগতভাবে কোনো সমস্যা দেখি না। এই সমস্ত নীতি ব্যাপারে কিন্তু দেশের ভিতরে রাজনীতিতে যতই কথা হোক, একটা সাধারণ ঐক্যমত্য বিরাজ করে। এটা আপনি যে কোনো সরকার থাকুক, আগামীতে এই সরকারের এই কতগুলো সাধারণ নীতি, প্রবৃদ্ধি বাড়ানো, আপনার রপ্তানি বৃদ্ধির চেষ্টা, রেমিটেন্স বৃদ্ধির চেষ্টা, কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষককে ন্যায্য মূল্য দেওয়ার চেষ্টা, আয় বৈষম্য কমানো, আঞ্চলিক ভারসাম্য কমানো, এমনকি গরিব দুস্থ মানুষকে বিনা পয়সায় গম চাল দেওয়া, এগুলির ব্যাপারে কিন্তু এখন একটা মৌলিক কিছু বিষয়ে কিন্তু ঐক্যমত্য বিরাজ করে। যে কোনো সরকারের সাথে অন্য সরকারের পার্থক্য এখন যতখানি না নীতির ভিত্তিতে হয়, যদিও কোনো কোনো ক্ষেত্রে হয়তো তাদের শ্রেণী অবস্থান এবং তাদের সমর্থক গোষ্ঠীর চরিত্রের কারণে কিছু কিছু হবে। যেমন অনেকে হয়তো বলবেন যে আওয়ামী লীগ সরকার অনেক বেশি গ্রামীণমুখী, আবার হয়তো একটা বিএনপি সরকার হয়তো অনেক বেশি রপ্তানি এবং বিকাশমান আমাদের শিল্পপতিমুখী, এরকম তুলনা কেউ কেউ করতে পারেন আর কি, গড়ভাবে আর কি। তো কিন্তু আসল কৃতিত্বটা কিন্তু, দক্ষতাটা হলো বাস্তবায়নের ভিতরে, বাস্তবায়ন এবং ফলাফলটা কি? ফলাফলটা। এবং এই যে ব্যবস্থাপনা শব্দটা বললেন, এই দক্ষতাটা হলো ব্যবস্থাপনার মাধ্যমে সেই ফলাফলটা অর্জন করার ক্ষেত্রে। এখন এই ব্যবস্থাপনার ফলাফলেরটা যেটা সবচেয়ে বড় আমি একটা নমুনা হিসেবে দেখি, যে সরকার এই যে লক্ষ হাজার কোটি টাকা দেওয়ার চেষ্টা করেন আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে, সেইটা উনি খরচ করতে পারেন কিনা। সাম্প্রতিককালে আমি দেখেছি সরকার কর আহরণের ক্ষেত্রে সাফল্য দেখাচ্ছে। আমরা অনেকে এটা আমি আর আগেও বলেছি, অন্যরাও এটা নজরে নিয়েছেন, যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কর আহরণ বেড়েছিল এবং বিশেষ করে প্রত্যক্ষ কর, আয়কর। অনেকের আশঙ্কা ছিল যে ওইটা জোর জবরদস্তিতে হয়েছে, গণতান্ত্রিক সরকার এটা টিকবে না, কিন্তু সুখের বিষয় এটা টিকেছে। এখন ইস্যু হলো যে টাকা তো তুলছেন, খরচ তো করতে পারছে না। এই যে টাকা খরচ করতে পারছে না, বিশেষ করে যে সমস্ত ৩-৪টি বড় বড় মন্ত্রণালয়, যাদেরকে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে, সেটা আপনি যোগাযোগ বলেন, আপনি বিদ্যুৎ জ্বালানি বলেন, বা শিক্ষা স্বাস্থ্যের কথা বলেন, সেখানে খরচ করার সক্ষমতা নাই। এই যে খরচ করার সক্ষমতা নেই, এইটার দু রকমের কারণ হতে পারে। একটা কারণ হতে পারে, যারা মন্ত্রণালয়ের নেতৃত্ব দিচ্ছেন
হ্যাঁ, তাদের অভিজ্ঞতা, দক্ষতা, উদ্যোগ, এইটা একটা বিষয় হতে পারে। আরেকটা হতে পারে ওই রাজনৈতিক নেতৃত্ব মন্ত্রণালয়ের পর্যায়ে যারা আছেন, হ্যাঁ, তারা হয় ঠিকমতো কাজ করতে পারছেন না, হয়তো হস্তক্ষেপ থাকতে পারে, হয়তো তাদের সমর্থন দিতে গিয়ে তাদের উদ্যোগ কমে যেতে পারে। আরেকটা বড় জিনিস হতে পারে, সেটা হলো যে প্রশাসন কতখানি সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে। প্রশাসনের ভিতরে নিরাপত্তা বোধ, তার চাকরির নিশ্চয়তা, তার এই ক্ষেত্রে এক ধরনের স্থিতিশীলতা, ভবিষ্যতে তার চাকরি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কি দাঁড়াবে সেটার ব্যাপারে তার দুশ্চিন্তা ইত্যাদি মিলিয়ে কিন্তু পরিস্থিতিতে সে কি করে। এবং প্রশাসনের উপর যখন রাজনৈতিক হস্তক্ষেপ হয়, এবং তার ঘটনাবলী আমরা দেখেছি, আপনার ঘটনা তো খুবই পরিষ্কার না, তো সেই সমস্ত ক্ষেত্রে যদি সে সুবিচার না পায়, তাহলে কিন্তু সে অনেক ক্ষেত্রে দূরে সরে থাকে, রক্ষণশীল থাকে এবং নির্বাচন যত আসতে থাকবে, মেয়াদ যখন অন্যদিকে যাবে তখন। তো আমার তাহলে ব্যবস্থাপনার ক্ষেত্রে আমার ভয়টা হলো যে প্রশাসনিক এই যে অলসতা, যে বা একটু দূরে থাকার চেষ্টা, রক্ষণশীলতাটা, এবং রাজনৈতিক নেতৃত্ব আপনার মন্ত্রণালয় পর্যায়ে, আমি প্রধানমন্ত্রীর কথা বলছি না, আমি মন্ত্রণালয় পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব, এবং এর সাথে যেটা যুক্ত হয়েছে, যেহেতু আমরা স্থানীয় সরকারকে কার্যকর করতে পারি নাই, হ্যাঁ, এবং এখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তার ফলে উন্নয়নের ধারাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ, সেটাও কিন্তু সেরকম ভাবে গেল না। স্থানীয় সরকারকে তো পারিনি বলা যাবে না, চাই না করতে, মানে নেতৃত্ব চায় না যারা এগুলো নিশ্চিত করবেন। আপনি আমি যেহেতু দেশের নাগরিক, দেশে যা হয় সবার দায়িত্ব। আরেকটি কথা, আপনি যেমনটা বোধের কথা বলছিলেন বা অভিজ্ঞতার কথা বলছিলেন, সরকার তো ইতিমধ্যেই 2 বছর অতিক্রম করেছে। আপনি কি মনে করেন এই যে মন্ত্রণালয় বা মন্ত্রীদের প্রসঙ্গগুলো আপনি টানলেন, যে সরকার নিজেরটা ইভ্যালুয়েট করবার চেষ্টা করছে কিনা, যে সেরকম কোন লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে কিনা? কারণ আমরা অন্যান্য দেশেও দেখি যে 2 বছর গেলে বা একটা এই 1-2 দফায় অন্তত সরকারের এক ধরনের বোঝা যায় যে কোথায় তার দুর্বলতা, কোথায় সাফল্য, সেই অনুযায়ী কিছু ব্যবস্থা নেওয়া হয়। সেই ইনিশিয়েটিভ গুলো কিন্তু দেখা যায় না। আপনি দেখেন এই মানে 2 বছর তো গেল, এই 2011 সাল তার বাজেট পার হলে পরে 2.5 বছর চলে যাবে। আমি মনে করি আগামী বাজেটটা হলো তার এক ধরনের ছেদ বিন্দু। হ্যাঁ, সেই ছেদ বিন্দুটা থেকে আপনি এই পিছনটাকে আপনি দেখার একটা আপনার চেষ্টা আপনার করতে হবে। এখন বাইরে থেকে আমার মতো বিশ্লেষক, আপনার মতো পর্যবেক্ষক আমরা করছি, কিন্তু গুরুত্বপূর্ণ হলো যারা দায়িত্বে আছেন তাদের এটা করতে হবে। আমরা বাইরে থেকে খুব বেশি কিছু এগুলো একটু বদল করার সুযোগ সীমিত। যারা প্রকৃত দায়িত্বের ভিতরে আছেন, উন্নয়নের বরাদ্দ যাদের দেওয়ার কথা, যাদের এটাকে দেখাশোনা করা হতো, তাদের এটা করতে হবে, রাজনৈতিকভাবে মূল্যায়ন করতে হবে। একটা তো কারিগরি মূল্যায়ন, যে আমি এই উদ্যোগ নিয়েছিলাম কি, কিন্তু এই যেহেতু রাজনৈতিক সরকার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, তো হয়তো তার একটা রাজনৈতিক মূল্যায়ন করতে হবে। অর্থাৎ আমি কি যেই কাজগুলো করেছি সেগুলো শেষ পর্যন্ত জনস্বীকৃতি পেয়ে আমাকে পরবর্তী 2.5 বছরের জন্য এমন ভিত্তি দিবে যাতে করে 5 বছরের মাথায় আমি পুনর্নির্বাচিত হতে পারি। এইটাই তো রাজনৈতিক তার প্রক্ষেপণ হবে। এখন এখানে অনেকে অনেক সময় বলেন যে রাজনৈতিক, আমি এও বললাম যে রাজনৈতিক নেতৃত্ব কতখানি কাজ করেছে মন্ত্রণালয়ের পর্যায়ে সেটা দেখার বিষয়, অথবা প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় অফিস থেকেও বিভিন্ন তাদের সাথে যে যোগাযোগটা, সেই যোগাযোগটা কতখানি সহযোগিতাপূর্ণ বা সহায়ক, সেটাও নিয়ে হয়তো কথা হতে পারে। কিন্তু বিষয়টা হলো যে অনেকে মনে করছেন যে প্রায়শই পত্রপত্রিকায় লেখে যে মন্ত্রী পরিষদের রদবদল হবে। আমার ব্যক্তিগত মতামত হলো মন্ত্রী পরিষদের রদবদল, হ্যাঁ, ব্যক্তি একজনের জায়গায় আরেকজন আসলে হয়তো কিছু দক্ষতার এদিক ওদিক হতে পারে, নতুন স্পৃহা আসতে পারে, কিন্তু এইটা হলো মূলত কিন্তু হলো ইংরেজিতে বলে অ্যাটিটিউড, অর্থাৎ আপনি কি ধরনের চিন্তা ভাবনা নিয়ে এই জিনিসটাকে মূল্যায়ন করে আপনি আগাতে চাচ্ছেন তার উপরে। অর্থাৎ আপনি এর আগে কিভাবে চলেছিলেন, যার ফলে এরকম পরিস্থিতিতে আপনি পরিবর্তনের চিন্তা করছেন, সেই চিন্তা মনোভাবটা পরিবর্তন ঘটছে কিনা। এই মনোভাবের একটা বড় জায়গা হলো যে সরকারকে এই যে বাস্তবায়নের ক্ষেত্রে আমি বড় জায়গাটা যেখানে দেখছি ব্যবস্থাপনার কথায়, এই যে বললাম যে যেই অগ্রাধিকারটা বর্তমান সরকার বাস্তবায়ন করতে চাচ্ছে সেটা একটি জাতীয় এজেন্ডার ভিত্তিতে তৈরি। আপনার মনে আছে যে
আমরা সেই সময় নাগরিক উদ্যোগ করেছি, নাগরিক কমিটি তৈরি করেছি সিপিডির পক্ষ থেকে, এবং তার পক্ষ থেকে আমরা রূপকল্প 2020-21 তৈরি করেছিলাম। ওই নামটা আমাদের দেওয়া ছিল, আমরা খুশি যে এটা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল সেটা তাদের নির্বাচনী ইস্তেহারে নিয়েছেন। এখন যেটা নিয়েছেন এবং ভিতরে অন্যান্য বক্তব্য ভিতরে আছে, বিশেষ করে স্বাধীনতার রজত জয়ন্তীতে মধ্য আয়ের দেশ তৈরি করার এই কথাটি প্রথম লিপিবদ্ধ আমাদের এই দলিলের ভিতরে ছিল। তো এটা এখন জাতীয়ভাবে গৃহীত হয়েছে, আমরা খুবই খুশি এবং আনন্দিত। তো এখন বিষয় হলো যে কাজটাও তো করেছেন জাতীয়ভাবে গ্রহণ করবার জন্য, আরো বেশি গৃহীত হলে আরো বেশি খুশি হতেন আমরা। এখন কথা হলো এই জাতীয় এজেন্ডাকে বাস্তবায়ন করা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জনমানুষের চিন্তা ভাবনা পরিস্থিতি ইতিহাসের ভিত্তিতে কোনো একক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না, এবং সেই জন্য এই বাস্তবায়ন যদি সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে করা হয় তাহলে এটা কার্যকারিতাও থাকে না অনেক সময়, এবং এটা ধারাবাহিকতা থাকে না। কিন্তু সেই পরিবেশ তো রাজনীতির সেই পরিবেশ তো আর তৈরি করা যাচ্ছে না, বরং না, আপনি তো বললেন যে তাহলে কি মূল্যায়ন করব। আমি মূল্যায়ন করতে বললে এই মধ্য অবস্থায় এসে যদি পুনর্মূল্যায়ন করার প্রশ্ন ওঠে, অর্থাৎ মিড কোর্স কারেকশন, এসে যদি আমরা এগুলোকে পরীক্ষা করে যদি নতুন পদক্ষেপের কথা চিন্তা করি, তা আমার প্রথম বক্তব্য হবে যে এজেন্ডা ঠিক আছে, সামাজিক শক্তি সমাবেশ ঠিক নাই। অর্থাৎ শুধু একক সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না হয়ে এটার সাথে আপনার সমাজের অন্যান্য সহায়ক সামাজিক শক্তিকে নিতে হবে, বিরোধী দলকে নিতে হবে। এবং এই ক্ষেত্রে দেখছি যে তার যে জোটের সদস্য তারাই এটাতে অংশগ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত মনে হচ্ছে। তো এইটার ভিতরে একটা বড় ধরনের বেখাপ্পা অবস্থার ভিতরে রয়েছে। এই জায়গাটা আমি আসছি আপনার কাছে। আপনি দেখেন এই মুহূর্তে তাহলে কি হলো, আপনি যদি একটা রাজনৈতিক একটা জাতীয় এজেন্ডাকে বাস্তবায়ন করছেন শুধু সংকীর্ণ দলীয়ভাবে, তাহলে আপনার জোটের সদস্যরা আপনার সাথে থাকতে পারছে না বা এই মুহূর্তে অন্তর্ভুক্ত বোধ করছে না। আপনি বেসরকারি উন্নয়ন সংস্থা যেগুলো আছে, যাদের এনজিও, তাদের সাথে আপনার আজকে সম্পর্ক ভালো তো কালকে খারাপ, সেটা হচ্ছে। আপনার ধরেন যে ব্যক্তি খাতের ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছেন, আগে একটা বেটার বিজনেস ফোরাম ছিল, একটা কাঠামো ছিল যেখানে সর্বোচ্চ নেতৃত্ব ব্যবসায়ীদের সাথে আলাপ করতেন, এখন সেরকম কোনো কাঠামো নাই, সেহেতু অ্যাডহক ভিত্তিতে যখন যেটা হচ্ছে সেটার ভিতরে হচ্ছে। আপনি স্থানীয় সরকারের কথা আমি আগে বলেছি, মিডিয়ার সাথে সম্পর্ক এটা বোঝার ক্ষমতা আমার নেই, আপনি ভালো বলতে পারবেন মিডিয়ার সাথে সম্পর্ক। সুশীল সমাজকে প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করা হয় অনেক সময়। তো এই জন্য যেটা সহায়ক সামাজিক ভিত্তি ছিল এবং বিরোধী দলকে যে প্রয়োজনীয় জায়গাটুকু দেওয়া দরকার সেটুকু যদি না দেই, তো আজকের আমার এই প্রকল্পগুলো তো ধারাবাহিকতা থাকবে না। দেশ তো একদিনের জন্য না, দেশ এক সরকারের জন্য না, দেশ বহু সরকারের জন্য হয়তো তার চেয়ে ভিন্ন কাঠামোতে আমরা কোনোদিন যাব। সেহেতু এই উপলব্ধিটা আমার মনে হয় আমার প্রধান উপলব্ধি। এই জায়গাটাতে আমি আসছি। আমি একটু সাম্প্রতিককালে যে পুঁজিবাজারের বিপর্যয়, এবং এই বিপর্যয় 1996 সালে একবার হয়েছে, আজকে যারা ক্ষমতায় তারা তখন ক্ষমতায় ছিলেন, কাজে এটিকে অনেক সময় রিলেট করে অনেকে কথা বলেন। তো এই বিপর্যয়ের কারণটি কি মনে হয় এখানে দুর্বলতা? যদি অর্থমন্ত্রী বলেছেন যে তাদের কিছু ভুল ছিল, যখন কথা বলা হয় তখন এসিসির সম্পর্কে বলা হয় যে তাদের কিছু ভুল ত্রুটি ছিল, বাংলাদেশ ব্যাংকের প্রসঙ্গ এসছে, অর্থমন্ত্রী নিজে তো ভুল স্বীকারই করেছেন। তো সব মিলিয়ে এই বিপর্যয়কে আপনি কিভাবে দেখেন? এবং এই জায়গায় আমরা কিছুদিন আগ পর্যন্ত দেখতাম যে আমাদের ব্যাংকিং সেক্টর বেশ ভালো অবস্থা আছে, তো পুঁজিবাজারের সঙ্গে তার সম্পর্ক এবং সেখানে তার বিপর্যয়, এবং এখন দেখা যাচ্ছে ব্যাংকগুলো বলছে যে তাদের আর্থিক একটা সংকট আছে। আবার কয়েকদিন আগে দেখা গেল যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন, যেটি নিয়ে অর্থমন্ত্রী বৈঠকও করেছেন, যে বিভিন্ন ব্যাংকে যেসব পরিচালকদের দেওয়া হয়েছে তারা ব্যাংকগুলোকে নানাভাবে প্রভাবিত করছে, যার ফলে ব্যাংকগুলো, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে প্রশ্নটা আপনি বললেন না, এইটার আমি একটা টেকনিক্যাল উত্তর দিতে পারি অর্থনীতির ছাত্র হিসেবে, যেটা আমি অন্যান্য সময় বলেছি। 4 জানুয়ারিতে আমাদের সিপিডির প্রেস ব্রিফিংয়ে আমরা এটাকে অর্ধ বছরের মূল্যায়নের সময় আমরা পুঁজিবাজারের কথা বলেছিলাম। আমাদের দুর্ভাগ্য, যা বলেছিলাম 72 ঘন্টার ভিতরে সেগুলি হয়ে গেল পুঁজিবাজারে ভেঙে গিয়ে। তো এগুলোর আমি টেকনিক্যাল উত্তর দিতে পারি, কিন্তু আমি যেই কথাটা আজকে সন্ধ্যায় আপনার সাথে আমি এগিয়ে নিতে চাচ্ছি সেটা হলো এই সবগুলোই হলো ওই সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমরা কোনো সিদ্ধান্তকে উপনীত হতে চাই, তখন ওই সিদ্ধান্তটা কার্যকর দক্ষভাবে আমার আর কাজে আসে না অনেক সময়। দেখুন, আমি আপনাকে উদাহরণ বলি। আমি যখন পুঁজিবাজারে যখন আমরা দেখি যে বিনিয়োগ উঠছে,
আমরা বললাম গণতান্ত্রিক সরকারের প্রতি আস্থার অভিপ্রকাশ হিসেবে বিনিয়োগ হচ্ছে, কিন্তু ওই বিনিয়োগ যখন 2000-3000 সূচক ছাড়িয়ে 7000-এ চলে গেল, তাহলে কি আস্থা সমানে বাড়ছে? এটা তো আর বিজ্ঞানসম্মত ঘটনা না। কিন্তু কারোর সাহস করে এই কথাটা বলবে না কেউ, যে ভিতরের লোকেরা, যে এটা ঠিক হচ্ছে না জিনিসটা। হ্যাঁ, এবং তার ভিতরে যদি রাজনৈতিকভাবে ক্ষমতাসীন শক্তিশালী মানুষরা কার্যকরভাবে থাকে, তারা যদি প্রভাব বিস্তার করে, যে সমস্ত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো দেখভাল করার কথা, তাহলে শেষ পর্যন্ত কিন্তু সরকারেরই রাজনৈতিক ক্ষতি হয়ে যাবে। এই যে রাজনীতির সাথে যে আমাদের প্রশাসনিক অর্থনীতির যে অসামঞ্জস্য সৃষ্টি হয়, এটা অতিমাত্রায় রাজনৈতিকীকরণ, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখার কারণে আমার যেটা সবচেয়ে ভালো কাজের জিনিসটা, সেটাও অকাজ হয়ে যায়। আমি আজকে সন্ধ্যায় আপনাকে এইটি বারবার বলছি, যে যেটা আরিয়াল বিলের ঘটনা হলো, সেখান থেকে যে শিক্ষা, সেই রকম একই শিক্ষা কিন্তু আপনি পাবেন পুঁজিবাজারের ক্ষেত্রে, এই একই শিক্ষা পাবেন আপনি ব্যাংকগুলোর ক্ষেত্রে। দেখুন, ব্যাংকগুলোর ক্ষেত্রে বাইরের ডাইরেক্টর নিয়োগ করার যে প্রথা, এই প্রথা শুরু করেছিলেন কিন্তু আমাদের প্রয়াত অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব। এখন কিবরিয়া সাহেবের 96 সালে উনি ক্ষমতায় আসার পর, ওনার আওয়ামী লীগ সরকার আসার পরে তারা খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে পেশাজীবী কিছু মানুষকে ওখানে দিতে হবে। আমার সৌভাগ্য হয়েছিল 4 বছর আমি তৎকালীন সরকারের একজন মনোনীত ডাইরেক্টর হিসেবে আমি একটি বৃহৎ ব্যাংকে আমি ছিলাম, যেহেতু আমি দেখেছি যে কিভাবে এটা কাজ করে, এবং এটা এক ধরনের ভিতরে সিদ্ধান্তের গুণগত মান বাড়ায়, এবং আপনি যদি সৎভাবে কাজটা করেন, তো সরকারি ব্যাংকের অর্থ ঠিকমতো বিনিয়োগ হয়ে সেটার জন্য শিল্পায়ন, কৃষি ইত্যাদি কাজে দেয়। কিন্তু যেই মুহূর্তে আপনি অতিমাত্রায় রাজনৈতিক চিন্তা থেকে আস্থাভাজন ব্যক্তিদের দেওয়ার চেষ্টা করবেন, যে যার দায়িত্ববোধ বা তার জবাবদিহিতাটা শুধুই মাত্র রাজনৈতিক, তার কোনো পেশাদারের চিন্তা থেকে হবে না, তখন কিন্তু এই জিনিসে সমস্যা সৃষ্টি হবে। কারণ তার কনস্টিটিউয়েন্সিটা, তার জবাবদিহির জায়গাটা ভিন্ন হয়ে গেল, তার আর পেশা এবং এইটার ভিতরে এটার সাথে যুক্ত থেকে তখন থাকবে না, এবং সেই সমস্যাটাই এখন হচ্ছে। অর্থাৎ সাধারণভাবে যদি আরো বলি, সেটা হলো যে একটা মানুষকে যখন আপনি কোন জায়গাতে দায়িত্ব দিবেন, এটার ভিতরে দুটো জিনিস বড়ভাবে আসে। একটা হলো তার প্রতি আপনার আস্থা এবং তার আনুগত্য আপনার মূল চিন্তার প্রতি, আরেকটা হলো তার দক্ষতা এবং যোগ্যতার বিষয়টি। এখন আপনি আনুগত্যকে 100 নম্বর দিবেন আর যোগ্যতা দক্ষতাকে 0 দিবেন, তাহলে তো হবে না। আপনার এটার ভিতরে একটা ভারসাম্য আনতে হবে। হয় ওকে 50-50 দেন, কারণ আস্থা ছাড়া আপনি তো কাউকে কোনো দায়িত্ব দিবেন এই কথা আমি বলতেই পারবো না, কিন্তু আবার একবারে দক্ষতাহীনভাবে কাউকে দায়িত্ব দিবেন এটাও বলতে পারবো না। তো যার ফলে অদক্ষ লোক, অনুগত অদক্ষ লোক কিন্তু আপনার ঠিকমতো সেবাও করতে পারবে না। এবং এই অভিজ্ঞতা বাংলাদেশের ইতিহাসে ভুরি ভুরি আছে, যে অনেক সময় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আদালতের আমরা বিচারক নিয়োগ করেছি, মনে করেছি এই বিচারক সময়কালে আমাকে খুব সুবিচার দিবে, কিন্তু দেখা গেছে সময়কালে উনি অন্য কাউকে হয়তো সুবিচার দিয়ে গেছেন, সেনা প্রধান করেছে। এখন সেই জন্য আমি সবসময় দক্ষতা, যোগ্যতার বিষয়টি, মেধার বিষয়টি, তার সাথে তার দেশপ্রেম এবং তার নিষ্ঠাবোধ, এগুলিকে যুক্ত করার এটা পক্ষপাতী। এই যে যখন সরকার বিরোধী দলকে কাছে টানছে না, বিরোধী দলের সরকারের উপরে কোনো আস্থা নেই বা তারাও কাছে যেতে চাইছে না, সিভিল সোসাইটি বা অন্যান্য বা যেসব নিয়ামক শক্তি আছে তাদেরকে কাছে টেনে নেওয়া হচ্ছে না, এরকম একটি পরিস্থিতিতে যখন মানুষ পুঁজিবাজারের এই বিপর্যয়ের ফলে নিঃস্ব হয়, যখন তার কর্মসংস্থানের ব্যবস্থা হয় না, দ্রব্যমূল্য বেড়েই চলেছে, যদিও সরকারের দিক থেকে বলা হয় যে তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে, কারণ আয় বেড়েছে বলে একটা দাবি আছে, বেতন বৃদ্ধি হয়েছে বিভিন্ন জায়গায়, সেটি খাদ্য সংকট নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, এবং বিশ্ববাজারে চালের দাম বৃদ্ধির জন্য এখন বাংলাদেশের দিকে অভিযোগের তীরও আছে। তো এইরকম একটি অবস্থা, এবং এখানে দুর্নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বলেছেন, দুর্নীতির অভিযোগ আছে। তো এইরকম একটি অবস্থায় বাংলাদেশের নিকট ভবিষ্যৎ, আমি দূর ভবিষ্যৎ যাই না, নিকট ভবিষ্যৎটা কি দেখছেন? আমরা যদি সাম্প্রতিক কালে বিশ্ব পরিস্থিতির দিকে তাকাই, যে এই ইস্যুগুলো কেন্দ্র করেই কিন্তু, এবং সেই সঙ্গে স্বাধীনতা গণতন্ত্রের প্রশ্ন তো আছেই, মানুষ কিন্তু রাস্তায় নেমেছে, এবং দেশে দেশে আমরা মিশরের দিকে তাকাই, আজকে ইয়েমেনের দিকে তাকাই, বা সব জায়গায়। আমি আপনার বিশ্ব অভিজ্ঞতাটাতে আমি একটু ভাগ করে নিই, ওটা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমাদের নতুন অভিজ্ঞতা হচ্ছে, এবং এখানে মধ্যবিত্তের উত্থান, রাজনীতি, সামাজিক আন্দোলন, রাষ্ট্র পরিচালনা, এই বিষয়টি নতুনভাবে পরীক্ষিত হচ্ছে
মিশর, টিউনেশিয়া, জর্ডান এবং অন্যান্য দেশে, এমনকি আফ্রিকারও কিছু দেশে। আমি এবং এমনকি আনুষ্ঠানিক কোনো নেতৃত্ব ছাড়া কোনো আমি সংগঠিত ওই বিষয়টিতে আসছি, কিন্তু আমি আপনার প্রথম প্রশ্নের আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে কি দেখেন আমার বক্তব্য হলো যে দেশ যারা পরিচালনা করেন তারা মানুষের প্রতিনিধি, তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত মানুষ। তাদের নিঃসন্দেহে আমাদের অন্য অনেকের চেয়ে মানুষের মন বোঝার ক্ষমতা অনেক বেশি ঈশ্বর তাদের দিয়েছেন, নাহলে তো তারা নেতা হতেন না। যেহেতু তারা নেতা হয়েছেন সেহেতু তারা মানুষের মন বুঝে প্রয়োজনীয় সংশোধনটা করতে পারবেন, এই আস্থাটা আমি রাখতে চাই। এই আস্থা যদি প্রয়োজনীয় সংশোধন না করতে পারেন তা মানুষই এটার কিন্তু সংশোধন করে দেয়, এইটি ইতিহাসের নিয়ম। এখন আমি এই 2 বছরে অতিক্রান্ত 2.5 বছরের মাথায় এই সরকারের কাছে আমার একটি প্রত্যাশা থাকবে যে যেই সমস্ত নির্বাচনী অঙ্গীকার করে ওনারা এসেছেন সেগুলোর সম্পূর্ণ বাস্তবায়ন, পর্যাপ্তভাবে বাস্তবায়ন আগামী নির্বাচনের আগে ওনারা করবেন। আমি এটা চাই, কারণ ওগুলি মানুষের কল্যাণ হবে, এটা আমি বিশ্বাস করি এবং এটা আমরা লক্ষ্য করছি। এখন এইটা করতে গিয়ে ওনারা যেই বাধার সম্মুখীন হচ্ছেন সেই বাধাগুলোকে প্রকৃত বিশ্লেষণ না করে প্রতি মুহূর্তে অভিসন্ধি, ষড়যন্ত্র, অন্যদের মানে অপপ্রচার, এইগুলোর ভিতরে না খুঁজে, ছায়ার সাথে যুদ্ধ না করে নিজের আত্মার কাছে প্রশ্নগুলো নিয়ে যাওয়া ভালো, যে কেন এটা হচ্ছে। এটা কিন্তু এক ধরনের রাজনৈতিক সততার বিষয়। আপনি আমার সাথে যখন কথা বলেন, মানে সকলের সামনে এক ধরনের কথা আপনি বলতে পারেন, কিন্তু ঘরে ফিরলে তো আপনি জানেন কোনটা সত্য কোনটা না, তখন তো আপনার পরের দিন এটা সংশোধন করতে হবে। সেহেতু ওই কথাগুলো বলতে বলতে আমরা ওগুলোতে যেন বিশ্বাসী না হয়ে যায়, আমাদের প্রকৃত সংশোধনগুলো যেন করি। এবং সেইটি আমি আশা করব যে এই সময়কালের ভিতরে এই মূল্যায়নের ভিত্তিতে এই বর্তমান জোট সরকার এইটি করবেন। এইটি না করলে পরে আপনি লক্ষ্য করছেন মানুষ কিন্তু 5 বছর এখন অপেক্ষা করে না, মানুষ 1 বছরে মতামত দেয়, মানুষ 2 বছরে মতামত দেয়, এবং 3য় বছরের মাথায় মানুষ দেখেন পথেও নামে। ওখানে অবশ্য 30 বছর হয়েছে। এখন খাদ্য পরিস্থিতি, কর্মসংস্থান একেবারে হচ্ছে না, সরকারের কোনো উদ্যোগ নেই এটা আমি মনে করি না। খাদ্য পরিস্থিতিকে সহনীয় রাখার জন্য সরকারের পক্ষ থেকে গরিব মানুষকে খাওয়ানোর চেষ্টা হচ্ছে। আপনি ধরেন যদি কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থান প্রকল্প হচ্ছে, যুব সমাজের কর্মসংস্থানের জন্য চেষ্টা হচ্ছে, সেটার ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা আছে, বাট এটা উদ্যোগ আছে, আমি দেখি উদ্যোগ এটার ভিতরে আছে। দুর্নীতির ক্ষেত্রেও আবার অবশ্য রাজনীতিকরণ, দলীয় দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে, এবং অর্থনৈতিক দুর্নীতির জিনিসটা এখন শহর থেকে আরেকটু নিচে নেমে গিয়ে আমাদের বিস্তৃত হয়েছে। এখন মানে অন্য কিছুর বিকেন্দ্রীকরণ না হলেও দুর্নীতির একটা বিকেন্দ্রীকরণ হয়েছে, অনেকে বলে থাকেন। হ্যাঁ, এটা একজন প্রয়াত মন্ত্রী ছিলেন, উনি, আমরা যখনই বিকেন্দ্রায়নের কথা বলতাম, সাইফুর রহমান সাহেব, তখনই উনি বলতেন যে তোমরা তো আসলে দুর্নীতির বিকেন্দ্রায়ন চাও, এখন সরকার শহর ঢাকার ভিতরে এগুলো চুরি হচ্ছে সব ওখানে। আর আমি ঠাট্টা করে বলতাম ভাগ দেন না কেন সবাইকে, ওইটাও গণতন্ত্রায়ন এক ধরনের, একা কেন আপনারা শহরের মানুষরাই এটা ফল ভোগ করবে। তো এখন এই যে সাম্প্রতিককালে যে অভিজ্ঞতা এবং ধরেন দ্রব্যমূল্যের যে অভিজ্ঞতা, দুটো মিলিয়ে দেখেন, যারা উচ্চবিত্ত তারা কিন্তু আপনার 50 টাকা কিলোগ্রাম চাল কিনে খাচ্ছে, কেনার ক্ষমতা রাখে। আমি পুরো রাখি না, আপনি হয়তো রাখেন। তো এইটার, আর যদি একদম সাধারণ গরিব মানুষ দেখেন, এই সব তর্ক আমি করতে চাই না, আপনার সঙ্গে না করাই ভালো। জি। আর আপনি যদি সাধারণ গরিব মানুষ দেখেন, সে আমাদের দুজনকেই দর্শক দেখলে বুঝবে যে আমরা চাল টাল খাই। আমি খেতে পছন্দ করি, তার অর্থ এই না যে আমি কিনে খেতে পারি হয়তো। আচ্ছা, তো সাধারণ গরিব মানুষের কথা যদি বলেন, যে ভ্যান চালায়, যে রিক্সা চালায়, যে দিনমজুর, সে কিন্তু জিনিসপত্রের দামের ওঠানামার সাথে সাথে তার নিজের মজুরিটাকেও বাড়ানোর ক্ষমতা রাখে, সেও একটা বাজারের মধ্যে থাকে। সেহেতু এখন কৃষকের দিনমজুরি কিন্তু 200 টাকার উপরে উঠে যায়, 250 টাকার ভিতরেও থাকে, কোনো কোনো সময় পাওয়াও যায় না। তো সে ওটাকে সামঞ্জস্য বিধান করে। আর যার কিছু নাই সে কিন্তু আপনার ওই ভিজিডি ভিজিএফ দুস্থ খাদ্য প্রকল্পের ভিতরে ঢুকে যায়। তাহলে দেখেন বড় লোকের সমস্যা নাই, একদম খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্তরেও হয়তো সমস্যা হয়তো নাই, কিন্তু মধ্যেখানে যেটা আছে, এবং আমাদের সমাজ তো একটু ডায়মন্ড আকার হচ্ছে, পেটটা বড় হচ্ছে, মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে, বিকাশশীল অর্থনীতি, এবং সেইখানে সীমিত আয়ের মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যারা আপনার লাইন দিয়ে ওএমএস এর চালও কিনতে পারবে না, আর তারা হয়তো দুর্নীতি করেও তাদের অর্থ বাড়াতে পারবে না, এই মানুষগুলো কিন্তু অনেক চাপের মুখে থাকে। এই মানুষগুলোই কিন্তু আজকাল সমাজ পরিবর্তনের বড় হাতিয়ার। আগে আমরা বলতাম শ্রমিক, কৃষক, এখন কিন্তু এই প্রযুক্তির যুগে মধ্যবিত্ত অনেক বেশি।
মিশরের রাস্তায় যাদের আপনি দেখছেন এরা কিন্তু হতদরিদ্র না, এরা আবার কিন্তু এলিট বড়ও না, এরা হলো মধ্যবিত্ত বিকাশমান যুব সমাজ যারা তাদের আর্থিক নিশ্চয়তা পাচ্ছে না, তারা শুধু চাল কিনে না, তারা বলছে বিবাহ করতে পারছে না অর্থের অভাবে। তো এই জিনিসটা আমাদের সংবেদনশীল থাকতে হবে আমাদের রাজনীতিবিদদের। যতই আমরা সেফটি নেট বা নিরাপত্তা বলয়ের কথা বলি, এই মধ্যবিত্ত যারা সীমিত আয়ের মানুষ, যারা ব্যক্তি খাতে কাজ করছে, সরকারের একটা সরকারি কর্মচারী বা শিক্ষক বা ব্যাংকের কর্মকর্তা, তারা কিন্তু অনেক কষ্টে থাকে। 2-3টি সন্তান নিয়ে তাদের শিক্ষার অর্থ নির্বাহ করে এই যাতায়াত ব্যবস্থার ভিতরে তারা তো এই জায়গাটাতে কিভাবে যে সরকার এটাকে ধারণ করবে এটা বলা কিন্তু আমার জন্য খুবই দুষ্কর মনে এখানে হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন যে সরকার কিভাবে ধারণ করবে সেটি আপনি বলতে চাইছেন না, বলতে পারছেন না, বিরোধী দল কি করবে সেটি। সুশীল সমাজ যাদের একটা উত্থানের মতই মনে হয়েছিল 2 বছর আগে বা তারও 3-4 বছর আগ থেকে, সেটি এখন প্রায় বলা যেতে পারে নিষ্ক্রিয় চুপ। সেটি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিণতি বা টিআইবির সাম্প্রতিককালের অবস্থা দেখে, নাকি না, আমার মনে অন্য হয় কোনো কারণ জিনিসটা আছে? আরেকটু বড়। আপনার এই একটি কথা সাধারণভাবে আমরা সবাই জানি যে অগণতান্ত্রিক সরকারের সময় বা সেনা শাসনের সময়, অনির্বাচিত সরকারের সময় সুশীল সমাজ গড়ে ওঠে না, কোথাও সেই অর্থে কাজ করতে পারে না। কিন্তু এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন দেশ পরিচালিত হয় তখন তো তার বিকাশ হওয়ার কথা এবং তার জন্য অনুকূল পরিবেশ থাকে। কিন্তু বাংলাদেশে এখন দেখা যাচ্ছে এটি নির্বাচিত সরকারের সময় সুশীল সমাজ বেশ নীরব, নাকি পরিস্থিতি বেশ মানে দেশের পরিবেশ পরিস্থিতি খুবই ভালো। আমরা যদি ছাত্র সংসদ এই উদাহরণটা আমি প্রায়শই দিই, যে আমরা বলি যে শিক্ষাঙ্গনের পরিবেশ পরিস্থিতি খারাপ, সেখানকার ছাত্র সংসদগুলোর নির্বাচন হচ্ছে না, কিন্তু এই নির্বাচনগুলো কিন্তু সব সময় অনির্বাচিত সরকারের সময় হয়েছে। যখনই নির্বাচিত সরকার, সেটি বিএনপি হোক আওয়ামী লীগ হোক, কোনো ছাত্র সংসদের নির্বাচন হয় না, বরং শিক্ষাঙ্গনের চাঁদাবাজি, সন্ত্রাস এগুলোর প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। এই জিনিসটা ঠিক মেলে না গণতান্ত্রিক ধ্যান ধারণার সঙ্গে। হ্যাঁ, মানে আপনার এই সমালোচনামূলক প্রশ্নটি খুবই যুক্তিযুক্ত, আমি সেটা মানলাম। কিন্তু উত্তরটা হলো যে এটা ঠিক প্রফেসর ইউনূস বা টিআইবির ঘটনাবলী বা এইটার চেয়েও আরেকটু বড় বিষয়। বড় বিষয়টা হলো এই যে বাংলাদেশের নাগরিক, সচেতন নাগরিক সমাজ, এটা যে কোনো দেশেই আপনি বলেন, তাদের বিকাশের ক্ষেত্রে বাংলাদেশের একটা বড় সমস্যা হলো রাজনৈতিক দলগুলো তাদের প্রতিপক্ষ হিসেবে দেখে, সহযোগী শক্তি হিসেবে দেখে না। এবং যার ফলে এক ধরনের তারা ভুলে যায় যে নাগরিক সমাজের, সচেতন নাগরিক সমাজ বা সুশীল সমাজের কর্তব্যটাই হলো যে সমাজের ভিতরে যে সমস্ত অসম্পূর্ণতাগুলো আছে এবং যেই মানুষগুলো এটার ভুক্তভোগী, যাদের কণ্ঠস্বর শাসক গোষ্ঠীর কাছে পৌঁছায় না, তাদের কণ্ঠস্বরটাকে সে ধারণ করা। এবং এটা ধারণ করতে গেলে সে হয়তো অনেক সময় সমালোচনা করবে, তার অর্থ এই না যে সে তার আদর্শ থেকে দূরে আছে, এবং তা তো নাই যে সে তাকে বিকল্প হিসেবে তার ক্ষমতা নিয়ে নিচ্ছে। তো এই যে একটি অপরিপক্ক ধারণা, এইটা একটা সমস্যা। এই অপরিপক্ক ধারণাকে আমাদের ইতিহাস আরও জটিল করে তুলেছে। অর্থাৎ যেইটি নির্বাচিত রাজনীতি ব্যতিরিকে যেই সময়টি আমরা অতিবাহিত করেছি 2 বছর, আলাপ করা যেতে পারে যে এটা কী কারণে হয়েছিল, কিন্তু সেই সময়টা যেহেতু আপনি নিজেই বললেন যে সুশীল সমাজ বিভিন্ন ধরনের সংস্কার প্রস্তাব নিয়ে এগিয়েছিল, যে সংস্কার প্রস্তাব কিছু বাস্তবায়ন হয়েছে, কিছু হয়তো ভবিষ্যতের জন্য রয়ে গেছে বলে আমি আশা করব। সেই জন্য তারা ওই উত্তরাধিকারটাকে সুশীল সমাজের সামগ্রিক ব্যর্থতা হিসেবে বা তার সাথে প্রতিযোগিতার অংশ হিসেবে দেখে। তৃতীয় সমস্যা হয়েছে, সুশীল সমাজ কিন্তু সেই অর্থে কোনো অখণ্ড বর্গ না, অর্থাৎ এটা যে সবাই এক চিন্তা করবে, একমত হবে তা না। আপনি তো দেখেন, এই যে আমেরিকার উদাহরণ দিলাম, যে ওনাদের টি পার্টি বলতে যে আন্দোলনটা, এটা তো রক্ষণশীল আন্দোলন, এটা তো কোনো প্রগতিশীল আন্দোলন না। আবার সেহেতু একই রকমভাবে রক্ষণশীল সুশীল সমাজও থাকতে পারে, প্রগতিশীল সুশীল সমাজ থাকতে পারে। আরেকটা যেটা সমস্যা হয় সেটা হলো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে সবসময় সুশীল সমাজ বা নাগরিক গোষ্ঠী, এমনকি মিডিয়া, যে সমস্ত স্বায়ত্তশাসিত পেশাজীবী সংস্থা, এগুলোকে অধিগ্রহণ করার একটা প্রবণতা থাকে রাজনৈতিক দলের পক্ষ থেকে। সেখানে সব জায়গায় নিজের লোক বসানোর চেষ্টা থাকে এবং তার ফলে সে তাকে তার একটা অংশ করে নেয়। যিনি সরকারের বা রাজনৈতিক দলের অংশ হয়ে যান, তার কিন্তু আর যথার্থতা, তার কোনো বৈধতা মানুষের চোখে থাকে না। সকলেই বলে উনি তো দলীয় মানুষ, উনি আর সাহস করে কোনো কথা বলতে পারেন না। ওনাকে তখন দলীয় নীতিমালা
ডিসিপ্লিন মেনে তখন ওনাকে চলতে হয়। তো স্বাধীন, সে তো আমি যে কথাটা বলবো সেটা হলো স্বাধীন সুশীল সমাজের কথা, ওইটা না। এখন স্বাধীন সুশীল সমাজ যদি কাজ না করে, নিরপেক্ষ সুশীল সমাজ যদি কাজ না করে, এর সবচেয়ে একদিকে ক্ষতি হয় জনগণের, কারণ সে তার কথাটা পৌঁছাতে পারে না সরকারের কাছে, আর সরকারের ক্ষতি হয়, সে জনগণের কথাটা ঠিকমতো জানতেও পারে না, কারণ হলো পার্টিকুলারলি বিশেষ করে যখন তার নিজের দল সক্রিয়ভাবে না, এই তথ্যটা সেখানে দিচ্ছে তো না। প্রশ্ন যে আপনারা বলছেন না কেন, একসময় তো আপনাদের হ্যাঁ, ডাকে হ্যাঁ। রাজনীতিবিদরা যেতেন না যেত তা তো নয়। না, আমার মনে এবং হয় যে আপনি বলেছেন রাজনীতিবিদ, যে আপনারা সুপারিশ করেছেন, সেটি জাতীয়ভাবে গৃহীত হয়েছে হ্যাঁ, কিছু কিছু। মানে আপনি এটা মনে এবং রাখবেন। আপনারা তো একসময় তৃণমূল পর্যায়ে পর্যন্ত হ্যাঁ, ছুটে গিয়েছিলেন, হ্যাঁ, তো ঠিক। আজকে কি সব না, সমস্যার আমি আমি সমাধান হয়ে আমি গিয়েছে আপনাকে নাকি? বলি, সেটা হলো যে তৃণমূল পর্যায়ে কেউ যাবে না কোনোদিন, এটার কিন্তু আপনি না কেউ বলছে না। ইস্যু হলো যে একটি সরকার যখন আসে, গণতান্ত্রিক সরকার যখন আসে, তাকে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে তার সুযোগটা যেন থাকে কিছু কিছু অগ্রাধিকার বাস্তবায়ন করার জন্য। তো আপনি দেখেন সরকার 2 বছর সময় গেছে, এখন আমি মূল্যায়ন করছি, আমি আশা করছি যে এই মূল্যায়নটা সরকারের ভিতরেও হচ্ছে, রাজনৈতিকভাবে দলের ভিতরে ওনারা করছেন, করে ওনারা কিছু পদক্ষেপ নেবেন, সেই সুযোগটা তো আপনি তাদের দেবেন। আপনি তো তাদের কিছুটা স্পেস দিতে হবে, তাদের যেরকম ভাবে এটা আর বাস্তবায়ন কি করার। পরিমাণ সময় স্পেস দরকার হবে না, বলে আমি তো মনে করেন? করি 2-2.5 বছর তো একটা সরকার তার মূল জিনিসগুলোকে বাস্তবায়ন করার জন্য সুযোগ দিতে হবে। আমি এই জন্য বলেছি 2011 খুবই একটি ক্রিটিক্যাল বা একটু খুবই জটিল সময় আমাদের জন্য, কারণ সরকার তার মধ্য গগন অতিক্রম করবে। মধ্য গগনে যখন সূর্য থাকে, সেই সূর্যের যেমন আলো সবচেয়ে বেশি, তেজও তখন সবচেয়ে বেশি, তখন গরমও লাগে বেশি। সেহেতু সূর্য কিন্তু বাংলাদেশে মধ্য গগনে যাচ্ছে 2011-তে, এবং এটার একটি বিশ্ব প্রেক্ষিত আছে। বিশ্ব অর্থনীতিতে মন্দা পরিস্থিতি উত্তরণ হয়েও হচ্ছে না, সমস্ত পণ্যমূল্য বাড়ছে। একই সাথে আপনি বিভিন্ন নতুন ধরনের আন্দোলন দেখছেন, আপনি যেটা বললেন নেতার জন্য অপেক্ষা না করে মানুষ রাস্তায় নেমে যাচ্ছে, এটা তো এক ধরনের, সেদিন আমি এক নেতৃবৃন্দকে বলছিলাম যে এটা থেকে আপনি কি জানলেন, দেখেন আপনার জন্য কিন্তু মানুষ আর অপেক্ষা করছে না, বসে থাকছে না। আমাদের সেমিনারের জন্য মানুষ আর বসে থাকছে না, হয়তো কোনো টকশোর জন্য বসে থাকছে না, সে তার জীবনের তাড়নায় রাস্তায় নেমে যাচ্ছে। এটা তো একটা নতুন অভিজ্ঞতা। যে আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গটা টানলামই, তাকে ঘিরে যে বিতর্ক এবং এটিকে কেন্দ্র করে ক্ষুদ্র ঋণ নিয়েও যে বিতর্ক এখন তৈরি হয়েছে, এটি আপনি কি মনে করেন? এটির জন্য না, এটা দুটো বিষয় এই ভিন্ন, বিতর্ক আমি বিশেষ আপনার করে সাথে এবং একমত না। বাংলাদেশের ভাবমূর্তির যে না, প্রসঙ্গটা আমি আছে, এটার জন্য দুটোর ভিতরে ভিন্ন আমি মনে করি। একটা হলো যে ক্ষুদ্র ঋণের বিতর্ক, এটা যে কোনো ধ্যান ধারণার, অর্থনৈতিক ধ্যান বিতর্ক ধারণার থাকবে। একটা উত্থান থাকে, একটা পতন থাকে। ক্ষুদ্র ঋণের উচ্চ অবস্থান শেষ হয়ে গেছে। একটা সময় ছিল আমরা সবাই গবেষণা করতাম ক্ষুদ্র ঋণের মাহাত্ম্য খুঁজে পাওয়ার জন্য, এখন সমস্ত পিএইচডি থিসিস লেখা হচ্ছে ক্ষুদ্র ঋণের দুর্বলতা বের করার জন্য। আসলে দুটোর একটাও সত্য না। যে কোনো অর্থনৈতিক ইনস্ট্রুমেন্ট বা কৌশলের তার ভালোও থাকে মন্দও থাকে, এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। এটা নিয়ে কেউ মনে করবে না যে তার এটা একটা জীবন সংশয় হয়ে গেছে ক্ষুদ্র আজকে আমরা আর এই বিষয়ে না যাই। এই বিষয় না যে। আরেকটা বিষয় হলো যে প্রফেসর ইউনূসের ব্যাপারে এখন এইটা আমরা এখন বোধহয় সকলের মনের ভিতরে এটা ক্রমান্বয়ে প্রতিভাত হচ্ছে। এটা কোনো টেকনিক্যাল বিষয় না যে ওখানে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে টাকা গেছে, এর ফলে খুঁজে একটু দেখি আর কোনো কিছু আছে কিনা, যদি থাকে এটা সংশোধন করলাম, সেই জন্য একটা কমিটি করলাম ইত্যাদি। এখন এটা খুব পরিষ্কারভাবে চোখের সামনে হয়তো আসছে যে উনি হয়তো খুব বেশি দিন হয়তো আর এই প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন না, এইটুকুই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। এইটাতে যেটা হয়েছে, আমি সেদিন বিদেশে ছিলাম, নোবেল লরিয়েট জো স্টিগলিৎসের সাথে কথা হচ্ছিল, তো ওনারও বন্ধু, আমাদেরও পরিচিত। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে কি হলো ঘটনা তোমার দেশে। তো আমি খুব বিব্রত বোধ করেছি এটা ব্যাখ্যা করতে আর কি, কারণ একভাবে একটা মানুষকে, যে কোনো সবচেয়ে সত্যিকারের পচা মানুষকে খারাপ বলা মন থেকে বলতে বিদেশিদের কাছে খারাপ লাগে, আর সেখানে একটা সত্যি ভালো মানুষকে আমি কিভাবে পচা জিনিস বলি, এটা অস্বস্তির ভিতর সৃষ্টি করছে। এটার জন্য দেশের ভিতরে যাই রাজনৈতিক চিন্তা থাকুক না কেন, বিদেশে এটা বাংলাদেশের জন্য ভালো হয়নি। আপনারা দেখেছেন সেদিনও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন, নিঃসন্দেহে অনেক বিষয়ের ভিতরে এই বিষয়ে আলোচনা হয়ে থাকতে পারে। এটার ভিতরে আমি কাকতালীয় কিনা জানি না, মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈদেশিক সাহায্য হয় মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্টে, বাংলাদেশ কয়েকবার যেতে চাচ্ছে সেটা থেকে টাকা পাওয়ার জন্য। সাম্প্রতিকভাবে আমরা অলমোস্ট আমাদের টাকা আসার কথাই ছিল, এটাকে এপ্রিল মাস পর্যন্ত ঠেলে দেওয়া হয়েছে।
সেহেতু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটার কিন্তু বিভিন্ন ধরনের ব্যত্যয় আমরা দেখছি। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো প্রতিষ্ঠান গড়ে তোলা সহজ, প্রতিষ্ঠান রক্ষা করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। এবং সেই সময় আমার জায়গাটাতে হাতে খুব বেশি নেই, যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গটা আসলেই বাংলাদেশ ভারত সম্পর্ক এটি বহুল আলোচিত বিষয় এবং নানা ধরনের প্রয়াস নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে, প্রতিনিয়তই কিছু আলোচনা হচ্ছে। কখনো আমরা দেখি যে একটা ইতিবাচক ধারায় যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছে না পিছিয়ে যাচ্ছে। না না, আমি আজকে সন্ধ্যায় যে ধারায় আলোচনা করছি ওই ধারাতেই আমি এটা ফেলে দিব। সেটা হলো কারিগরি বিষয়কে খুব যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন খুব বেশি সংকীর্ণভাবে, তাহলে এটা কার্যকর হয় না। ভারতের ব্যাপারে বাংলাদেশ বর্তমান সরকার একটি অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছে আমাদের যোগাযোগ এবং সহযোগিতা বাড়াতে হবে। এটার ক্ষেত্রে যে রাজনৈতিক একটা মনোভাব ছিল সেটাকে ফেলে দিয়ে সে নতুন একটা সাহসী পদক্ষেপ নিয়েছে। আমরা সকলেই সাধুবাদ দেই এবং আমাদের প্রতিষ্ঠান থেকে সেন্টার ফর পলিসি ডায়ালগ থেকে আমরা এটার জন্য বহুদিন ধরে আঞ্চলিক সহযোগিতার জন্য কাজ করে আসছি। এবং আঞ্চলিক সহযোগিতা বলতে আমরা শুধু ভারত বুঝি না, আমরা নেপাল ভুটান বুঝি, শুধু তাই বুঝি না, আমরা ইউনান প্রভিন্স বুঝি, মায়ানমার বুঝি, ওইদিকেও বুঝি, পূর্ব দিকেও বুঝি। সেহেতু এটা সব ঠিক আছে। কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্ত হওয়ার পরে আপনি যদি যোগ্যতা এবং দক্ষতার সাথে জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য দর কষাকষি না করেন, নিতান্তই সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনি মনে করেন এটা আমার জন্য সুবিধাজনক কিন্তু অন্য কিছুর ভিতরে ঢুকবো না, তাহলে এটা কার্যকর হয় না। এবং কার্যকর হয় না কতখানি, যে আপনাকে বলি, এই যে ট্রানজিটের নিয়ে আলোচনা হচ্ছে, আমি 15 সেকেন্ডে বলছি। প্রত্যেকেই মনে করছে কালকে হয়তো ভারতীয় ট্রাক আসবে। আগামী 4 বছরের ভিতরে কোনো ভারতীয় ট্রাক ঢোকার মতো রাস্তার ভিতরে নাই, শুধুমাত্র ওই আশুগঞ্জ ছাড়া। সেহেতু আমার আজকের সন্ধ্যার একমাত্রই কথা যে আরেকটু অন্তর্ভুক্তিমূলক, আরও সহায়ক শক্তি, সামাজিক শক্তিকে নেওয়া, বিরোধী দলকে জায়গা দেওয়া এবং তার ভিত্তিতে একটা জাতীয় সম্প্রীতি। পৃথিবীতে এখন এই মুহূর্তে প্রবৃদ্ধির অন্যতম উৎস হিসেবে পুঁজি, শ্রম, ব্যবস্থাপনার বাইরে যদি একটা বিষয়কে গুরুত্ব দেওয়া হয় আধুনিক সাহিত্যে, এটা হলো জাতীয় সম্প্রীতি, সামাজিক ঐক্যবোধ। যে দেশে সামাজিক ঐক্যবোধ নাই তারা সেই দেশের ভিতরে বড় কাজ করতে পারে না। শেষ প্রশ্ন আপনার কাছে, আমার হাতে আর সময় নেই, 1-1.5 মিনিট সময়। সেটি হচ্ছে যে 1-11 প্রসঙ্গ ঘুরে ফিরে আলোচনায় আমরা এসছেও। সেই সময়টাতে যেসব সংস্কারমূলক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছিল বা যেসব প্রতিষ্ঠানকে শক্তিশালী করবার উদ্যোগ নেওয়া হয়েছিল, এখন সেই সময় লক্ষ্য করা গেছে রাজনৈতিক দলগুলোর হয়তো সমর্থন সেগুলোর প্রতি ছিল বা তার আগ থেকেও তারা যেসব দাবি করে এসেছিলেন, আজকে এই 2 বছরে দেখা গেছে সেই জায়গাগুলো আস্তে আস্তে ক্রমশ খুব দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। এই জায়গাটিতে আপনার মতামতকে, এবং এখন অনেকেই আবার বলছেন যে অবস্থা যেভাবে চলছে তো ভবিষ্যৎকে, এখন রাজনীতিবিদরাই বলছেন আবার একটি 1-11 হবে কিংবা আবার 1-11-র চেয়ে ভয়াবহ হবে। মহাজোটের এক ডাকসাইটের নেতা কিছুদিন আগে বলেছেন যে বাংলাদেশ 1975-এর মতো পরিস্থিতি হবে। তো মানুষের মধ্যে কিন্তু হ্যাঁ, এক ধরনের 1-11 জিনিসটা ছোটবেলায় যেরকম ভাবে জুজুর ভয় দেখাতো না, ভূত পেতনির ভয় দেখাতো, এখন এটা ভূত পেতনির ভয় দিয়ে বাচ্চাদের শিশু শাসনের করার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা একেবারেই ঠিক না আমার কাছে। আমার সাধারণ বক্তব্য হলো যে সেই সময় যে সমস্ত সংস্কারগুলোর কথা হয়েছিল তার কিন্তু প্রায় 70-80 ভাগই কিন্তু দুটোই বৃহৎ দলের নির্বাচনী ইস্তেহারের মধ্যে আছে। সেহেতু আপনার পিছনে যেতে হবে না। এই নির্বাচনী ইস্তেহারগুলো যদি ঠিকমতো বাস্তবায়ন হয় তার এটা হবে। এখন আপনি বলতে পারেন এটা দুর্বল হচ্ছে কেন। আপনি ওই যে প্রথম প্রশ্ন করেছিলেন সুশীল সমাজ, এর আগে আমি মনে করি এটা সুশীল সমাজের ব্যর্থতা যে সাহসিকতার সাথে এই বিষয়গুলোকে মানুষের সামনে আরো খোলামেলাভাবে তারা নিয়ে আসতে পারছে না। এইটার ক্ষেত্রে যদি উদ্যোগ না থাকে, এই স্বাধীন নাগরিক মতামতের, নাগরিকদের কথা যদি, এটা বলি নিভৃত নাগরিকের নির্জন কণ্ঠস্বরকে যদি সামনে না নিয়ে আসেন, তাহলে ওনারাও দায়িত্ব পালন করতে পারবেন না। সেহেতু শুধু জিনিসটা রাজনৈতিক দলের উপর ছেড়ে দিলে হবে না, তাদের দোষারোপ করলে হবে না, আমাদের নিজেদের দুর্বলতাগুলোকে একটু ভালো করে দেখতে হবে। তো সেরকম উদ্যোগ কি আমরা দেখতে পাবো? এটা সময়ের ব্যাপার। কারণ হলো এই যে আমি বলেছি, আপনার রাজনৈতিক দলকে, বিরোধী দলকে সময় দিতে হবে, সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে এবং ঠিক সঠিক সময়ে তাদের সংশোধনের জন্য আমাদের সামাজিক চাপ দিতে হবে। ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আপনাকে। দর্শক মণ্ডলী, সরকারের জন্য পরামর্শ, রাজনীতিকদের জন্য করণীয়, মোটামুটিভাবে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই পুরো সময়টা জুড়ে বলবার চেষ্টা করেছেন। আমি আর সে বিষয়ে কথা না বাড়ি, শুধু একটাই অনুরোধ, প্রসঙ্গটা হালকাভাবে এসেছিল, উনিই তুলেছিলেন। সেটি হচ্ছে যে আগামী 17ই ফেব্রুয়ারি বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হবে, বাংলাদেশ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং সেই সঙ্গে বাংলাদেশ আয়োজক দেশও।
এর আগে ঠিক এই সময়টাতে যারা ক্রিকেট প্রেমী বিশ্ববাসী আছেন তাদের দৃষ্টিটা বাংলাদেশের দিকে থাকবে, বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরবার এটি একটি উত্তম সুযোগ বলা যেতে পারে। ঠিক এই সময়টাতে বা এই সময়ের আগে হরতাল জাতীয় যে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি থেকে আমাদের রাজনৈতিক দল বা যারাই ডাকুন না কেন তারা বিরত থাকবেন, এটি প্রত্যাশা। এবং কেননা একটি হরতাল আরও অনেক হরতালের জন্ম দিতে পারে, আরও অনেক উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে পারে। একই সঙ্গে যেসব কারণে হরতালের মতো কর্মসূচি দিতে হয় বা অনেক সময় নানান অজুহাতে মানে ঠুনকো অজুহাতেও এই ধরনের কর্মসূচি দেওয়া হয়, তারপরও সরকারের দিক থেকে অন্তত আমরা আশা করব যে সরকার সচেতন থাকবেন যেন বিরোধী দল বা অন্য কেউ এই ধরনের কোনো কর্মসূচি না দেয়। এবং এই জায়গাটিতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে কথা একেবারেই শেষে বলেছেন, এটি অবশ্য কেবল এই সময়ের জন্য নয়, সব সময়ের জন্য সত্য, এবং এটি আমাদেরকে করতে হবে যদি আমাদের অগ্রগতিটা আমরা নিশ্চিত করতে চাই। সেটি হচ্ছে জাতীয় সম্প্রীতি, জাতীয় ঐক্য, এবং এর কোনো বিকল্প নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য শুভকামনা।